আরেকটি ১/১১ কি আসছে? ২০০৭ সালে যে ঘটনা আমরা দেখেছিলাম, ১/১১-র ঘটনা, সেনা ব্যাকড একটা সরকারের আগমন ঘটেছিল। তারা ১.৫-২ বছর ক্ষমতায় থেকে তারপরে একটা নির্বাচন দিয়েছিল। সেই ১/১১ নিয়ে নানা রকমের সমালোচনা হয়। ১/১১-র পরিস্থিতিতে সবথেকে বেশি ভুক্তভোগী দল বিএনপি। যদিও তার আগে তারা ক্ষমতায় ছিল, তাদের তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নানা রকমের কাণ্ডকারখানার জন্যই এই পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল। সেই দায়টা রাজনৈতিকভাবে বিএনপিরই ছিল, কিন্তু সবথেকে বেশি সাফারার তারাই। সেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আবারও ১/১১-র আশঙ্কা করছেন। এবার তাহলে ক্ষতিগ্রস্ত কারা হবে, নাকি আবারও ক্ষতিগ্রস্ত হতে চলেছে বিএনপি? ১/১১-র শঙ্কা কেন করছেন মির্জা ফখরুল? কি পরিস্থিতি তৈরি হলো? সার্বিক রাজনৈতিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে কি সত্যিই মনে হয় যে ১/১১ আর একবার আসছে? সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, আবারও একটা ১/১১-র দেখা মিলতে চলেছে কিনা, আবারও ১/১১-র পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা। যখন সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাচ্ছে সারা দেশের মানুষ, যখন মবতন্ত্র একেবারে প্রতিষ্ঠিত হয়েছে, যখন চাঁদাবাজি একেবারে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, একটা প্রফেশনাল রূপ নিয়েছে, এমন মানে ক্ষমতা আছে কিংবা গ্রিপের মধ্যে আছে এমন কোনো দল নেই যারা চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছে না। নতুন রাজনৈতিক দল এনসিপি পর্যন্ত চাঁদাবাজির মহোৎসবে মেতে উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশের কমিটি বাতিল করে দেওয়া হয়েছে শুধুমাত্র চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে। সেরকম পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলে কোনো কিছুই সরকারের নিয়ন্ত্রণে যখন নেই, তখন জুলাইয়ের শেষে এসে আগস্টের শুরুতে, যে ৫ আগস্ট গত বছর সরকার পতন হয়েছিল, সেই রকম বর্ষপূর্তির সময় এসে নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে যে রাজনৈতিক পরিস্থিতি আবার ঘোলাটে অবস্থার মধ্যে যাচ্ছে। ২০০৭-এও কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে অবস্থার দিকে যাওয়ার কারণেই ১/১১-র জন্ম নিয়েছিল। এই যে আজকে থেকেই শাহবাগে অবরোধ শুরু হয়েছে, শাহবাগ আটকে দেওয়া হয়েছে, ৫০-১০০ জন জুলাই যোদ্ধার পরিচয়ে বাঁশ বেঁধে শাহবাগের রাস্তা বন্ধ করে দিয়েছে। নগরবাসী নাকানি চোবানি খাচ্ছে রাস্তায় বের হয়ে। ৩ তারিখে শহীদ মিনারে আয়োজন করা হয়েছে এনসিপির, একই দিন ছাত্রদলের আয়োজন শাহবাগে, আবারও সেদিন শাহবাগ আটকে থাকবে। চারিদিক থেকে নানা রকমের কথা শোনা যাচ্ছে, পরিস্থিতি কেউ এদিকে নিচ্ছে ওদিকে নিচ্ছে। নির্বাচন কেন্দ্রিক নানা রকমের কথা হচ্ছে। নির্বাচন কেন্দ্রিক যখন নানা রকমের কথা হচ্ছে, তখন আমরা দেখছি যে জুলাই সনদ নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। এনসিপি জুলাই সনদ গ্রহণ করছে না। জামাত ইসলাম সরকারের বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিচ্ছে যে জুলাই সনদ ঠিকভাবে বাস্তবায়ন না করলে কিংবা আইনি ভিত্তি না দিলে সরকারের বিরুদ্ধে তারা মামলা করবে। এই সব পরিস্থিতি কি মির্জা ফখরুলকে ভাবিয়ে তুলছে যে ১/১১-র পরিস্থিতির দিকে আবারও যাচ্ছে? কি বলতে চাইলেন তিনি? সংবাদের শিরোনাম হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট টিভি এই শিরোনামটা করেছে। সেখানেই তারা বলছে, আরেকটি ১/১১ অস্বাভাবিক নয়, মির্জা ফখরুল বলছেন। সেখানেই তিনি বলছেন, দেশে আরেকটি ১/১১ ঘটে যাওয়া অস্বাভাবিক নয় বলে সতর্কও করেছেন তিনি। আজকেই সন্ধ্যায় সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেছেন, সবাইকে সতর্ক থাকতে হবে, আরও একটি ১/১১ ঘটে যাওয়া অস্বাভাবিক নয়। এ সময় তিনি বলেছেন, পিআর পদ্ধতির নির্বাচনকে অলীক ধারণা হিসেবে অভিহিত করেছেন তিনি। বলেছেন, পিআর পদ্ধতি একটি অলীক ধারণা, দেশের মানুষ যা বোঝে না। একটি মহল এদেশে গণতন্ত্র চলতে দিতে চায় না, এমনকি শেখ মুজিবও চাননি। শেখ মুজিবের কথাটা টেনে নিয়ে এসেছেন ইদানিং। মানে তিনি কথার প্রাসঙ্গিকতা থাকুক আর না থাকুক, যে কোনোভাবে শেখ মুজিব, বঙ্গবন্ধু এই বিষয়টাকে
টেনে আনছেন। হয়তো তিনি মনে করছেন যে সেটা টেনে আনা উচিত বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, তাই তিনি টেনে আনছেন। কিন্তু যখন ইতিহাস টেনে আনছেন, ইতিহাসের বিখ্যাত মানুষদের টেনে এনে এক ধরনের বিতর্কের সৃষ্টি করার চেষ্টা করছেন, তখন কিন্তু তিনি পিআর পদ্ধতিকে অলিক বলা সত্ত্বেও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন হবে সংসদের, সেটা সরকার ঘোষণা দেওয়ার পরেও বিএনপির কোনো প্রতিবাদ কর্মসূচি আমরা ঘোষণা করতে দেখিনি, বিএনপির কোনো সরব প্রতিবাদ আমরা দেখিনি, সেই মিটিংয়ে বিএনপির ওয়াকআউটের ঘটনা দেখিনি, বিএনপি সোচ্চার হয়ে বলতে দেখিনি যে পিআর হবে না, বিএনপি মানবে না। বিএনপি সহ 12 দলীয় জোট সহ অন্তত 20টা রাজনৈতিক দল পিআরের বিরুদ্ধে, তারা সোচ্চার হয়নি, বিএনপির নেতৃত্বে তারা অবস্থান নেয়নি। বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যদি এই যে সনদ তৈরি করা হবে সেখানে যদি লিখিত থাকে যে এখানে বিএনপি আপত্তি করেছিল, তাহলে পাশ হলেও আমাদের কোনো আপত্তি নেই। এই যে মানে এক ধরনের ক্লিব রাজনীতি, এই রাজনীতি যখন নিজেরাই করছেন, তখন 1-11 ঘটনা ঘটে যাবে, এই দায়টা অন্যদের উপরে চাপানো কতটা ঠিক হচ্ছে। যখন বিএনপিকে সব কিছুতেই, সরকারের সব ইস্যুতেই এক ধরনের নতজানু নীতি অবলম্বন করতে দেখা যাচ্ছে, এনসিপির চাওয়া অনুযায়ী বিএনপিকে প্রায় সবগুলোতেই একমত হতে দেখা যাচ্ছে, তখন কি বিএনপি অন্যের উপরে দোষ চাপাতে পারে? সেই প্রসঙ্গটাও আসছে। যদিও 1-11 আশঙ্কা যে বিএনপি একা করছে কিংবা মির্জা ফখরুল একা করছেন তা নয়, আমরা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তাকেও বলতে শুনেছি ফেসবুক স্ট্যাটাসে যে আরেকটি 1-11 আনার চক্রান্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, চক্রান্তটা কারা করছে? আপনারা কি সেটা ফাইন্ড আউট করতে পেরেছেন? আপনারা কি সেটা খুঁজে পেয়েছেন? যদি খুঁজে পেয়ে থাকেন, তাহলে সেই চক্রান্তের বিরুদ্ধে যথাযথ রাজনৈতিক কর্মসূচি আপনারা দিচ্ছেন না কেন? আপনারা কেন এক ধরনের বন্ধা রাজনীতির দিকে অগ্রসর হচ্ছেন? আপনাদের সোচ্চার কণ্ঠ কিংবা সোচ্চার অবস্থান পরিলক্ষিত হচ্ছে না। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের অনেক কিছুতেই আপনারা একমত নন, কিন্তু আপনাদের সোচ্চার অবস্থান দেখা যাচ্ছে না। আপনাদের জাতীয় ঐক্যমত্য কমিশনের ডক্টর আলী রিয়াজের অধীনে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে উপস্থিতি নিয়েও বিতর্ক রয়েছে। অনেকে বলেন যে বিএনপি যদি স্মার্ট রাজনীতি করত, বিএনপি যদি শক্তিশালী রাজনীতি করত, তাহলে আলী রিয়াজের সভাপতিত্বে মিটিংয়ে উপস্থিত হতো না, কারণ ডক্টর আলী রিয়াজকে নিয়ে বিতর্ক তো রয়েছে, বিতর্ক এখনও চলছে। তিনি বিদেশি নাগরিক, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের পরবর্তী নির্বাচন, সংসদ, সংস্কার, এগুলো নিয়ে তিনি প্রধান মাতবরি করবেন। তার আন্ডারে আন্ডা বাচ্চার মতো বিএনপির মতো বড় দলগুলো অংশগ্রহণ করবে। এটা বিএনপির স্মার্ট রাজনীতি হতে পারে না বলেও অনেকে সমালোচনা করছেন। কিন্তু যত সমালোচনাই থাক, বিএনপি তো ভালো বোঝে তাদের রাজনীতি নিশ্চয়ই তারা কল্যাণের জন্য, তাদের কল্যাণের জন্যই, তাদের রাজনীতির কল্যাণের জন্যই সমস্ত সিদ্ধান্ত নিচ্ছে। নতজানুর নীতির কথা যেটা বলছি, সেটাও হয়তো তারা ভাবছে যে এই পদ্ধতি অনুসরণ করলেই তাদের রাজনৈতিক মঙ্গল। সেটা তাদের ভাবনা তাদের কাছে। কিন্তু সত্যিই যদি তাদের এই নতজানু নীতির কারণে পরিস্থিতি পাল্টে যায় এবং আগস্টের প্রথম সপ্তাহে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়, সেখানে কিন্তু ওই দায় দেওয়ার অপশন থাকবে না যে পতিত আওয়ামী লীগ এসে পরিস্থিতি ঘোলাটে করেছে কিংবা উত্তপ্ত করেছে। সেরকম কিছু হওয়ার আশঙ্কা বোধহয় নেই। এই আওয়ামী লীগ বাদ দিয়ে যারা রয়েছে তারাই নতুন একটা পরিস্থিতির দিকে রাজনীতিকে নিয়ে যাবে। সেই পরিস্থিতি রাজনৈতিক দলগুলো সত্যিকার অর্থে মোকাবেলা করতে পারবে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। দর্শক, আপনার কি মনে হয়, সত্যিই কি আমরা অন্যরকম পরিস্থিতির দিকে যাচ্ছি? সত্যিই কি আর একটা 1-11 সরকার দেখতে চলেছি আমরা? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।